This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেখানে পাইবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ছাই থেকে যদি রত্ন পাওয়া যায়, তাহলে ছাই ঘেঁটে উত্তর পাওয়া যাবে না কেন? ইনি মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতি, নাম রুবিয়া সুলতানা। অভিযোগ, সভাধিপতি নাকি প্রায় ৩ লক্ষ টাকার তেল চুরি করেছেন। রুবিয়ার একটি গাড়ি গত ৭ মাসে ৫৬,৬০৫ কিলোমিটার চলেছে। জেলা পরিষদ থেকে প্রতি ৮ কিলোমিটারের জন্য ১ লিটার ডিজেল বরাদ্দ। সেই অনুযায়ী হিসেব করলে ৫৬,৬০৫ কিলোমিটারের জন্য ৭,০৭৫.৬২ লিটার ডিজেল লাগবে। অভিযোগ, সভাধিপতি তার গাড়িতে ১০,২৪৭ লিটার জ্বালানি ভরেছেন, অর্থাৎ তিনি ৩,১৭১ লিটার অতিরিক্ত ডিজেল ব্যবহার করেছেন বলে দেখিয়েছেন। এটা তার বিরুদ্ধে অভিযোগ। লিটার প্রতি ৯২.৭৫ টাকা হিসেবে ডিজেলের দাম দাঁড়াচ্ছে ২,৯৪,১৪৫ টাকা। এই যে দুর্নীতি এটা করছেন কে? আমাদের জেলা প্রশাসন যে মহানায়িকা এখানকার বারবার করছেন, সেই সভাধিপতি ম্যাডাম। টেন্ডার নিয়েও দেখেছেন ব্যাপক দুর্নীতি। এই ধরনের সভাধিপতির এবং সহ যে সমস্ত কর্মাধ্যক্ষরা আছেন তাদের ইমিডিয়েট পদত্যাগ করে দেওয়া উচিত। কাগজ দেখ, ডকুমেন্টস দেখ, তথ্য দেখ, প্রশাসনিক আধিকারিকরা আছেন, ডিএম সাহেব দায়িত্বে আছেন, উত্তর দিয়ে দেবেন, তারা দেখে নেবেন। অভিযোগ করলে হবে না, অভিযোগটা মুখে করলে হবে না, কাগজ দিয়ে আমাদের কাছে অভিযোগ করতে হবে। জেলা তৃণমূলের সভাপতি শুধু অভিযোগ নয়, প্রমাণটাও পেশ করতে বলছেন। আর সভাধিপতি, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কি বলছেন? তিনিও অভিযোগ অস্বীকার তো করছেনই, সেই সঙ্গে চুরি কাকে বলে সেটা শেখাচ্ছেন। এখন আপনারা ৫০ লাখ বা ৬০ লাখের কথা বলবেন, তখন ভালো লাগবে। আপনাদের নাকি ওই ২ লাখ আর ৩ লাখে আটকে থাকা। চুরি আর ভাবের ঘরে চুরি, দুটো শব্দেই চুরি আছে, কিন্তু শব্দ দুটোর মানে তো আলাদা। ভাবের ঘরে চুরি মানে জেনে বুঝে বাস্তবটাকে অস্বীকার করার চেষ্টা। শুরুতে যার কথাটা শুনলেন, মানে ওই মুর্শিদাবাদ জেলা পরিষদের ওই সভাধিপতি, তিনি চুরির প্রশ্ন শুনে ভাবের ঘরে চুরি করলেন কিনা সেটা তো তিনিই বলতে পারবেন। তবে ভদ্রমহিলা যে আমাদের চোখ খুলে দিলেন না, এটা জানতে পারলে হয়তো তিনি সত্যি খুশি হতেন। সত্যিই চোখ খুলে দিয়েছেন। মুর্শিদাবাদ জেলা পরিষদে তেল চুরির অভিযোগ যে উঠেছে, মানে যাতে প্রায় ৩ লক্ষ টাকার গাড়ির তেল চুরির অভিযোগ, সত্যিই তো ছোট্ট অভিযোগ। এবার অভিযোগটা যেহেতু খোদ জেলা সভাধিপতির বিরুদ্ধেই, তাই তার কাছেই তো জানতে চাওয়া হয়েছিল যে অভিযোগটা কি সত্যি। সত্যি কথা বলতে কি, এটা যদি শুধু ওই ২-৩ লাখের একটা গল্প হতো না, কতটা আমাদের মাথা ব্যথা হতো সেটা ভাবার বিষয়। কিন্তু চোখ খুলে দিয়েছেন ওই রুবিয়া খাতুন। তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন ১, ২ বা ৩ লক্ষ টাকার চুরিটা কোনো চুরিই নয়। মানে চুরি হিসেবে এটার কোনো স্ট্যান্ডার্ড নেই আর কি। মিনিমাম ২০-৩০ লাখ টাকা যদি চুরি হয়, ৫০-৬০ লাখ টাকা চুরি হয়, তবে না চুরি। ওই অবধি না হলে, ওই লেভেলের চুরি না হলে তিনি কোনো গুরুত্বই দেবেন না। এটা কিন্তু জেলা পরিষদের সভাধিপতি বুক ঠুকে মোটামুটি বলেই দিলেন। এবার তখন আমরাও তো বলতে পারি যে কি হয়েছে বলুন তো, অভিযোগটা ঠিক কি উঠেছে? আপনাদের একটু জানাই, তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আপনারাও ভাবুন, আমরাও ভাবি। সত্যিই তো এইরকম ২-৩ লাখ টাকা দিয়ে মাথা ঘামানোর সত্যি কোনো মানে হয় কি? দেখুন, মুশকিল হচ্ছে আমরা তো এটাই জেনে বসে আছি, এই টাকাগুলো সমস্ত কিছুই তো আপনার আমার টাকা। আমাদের টাকাতেই তো সরকার চলে, জেলা পরিষদ, পঞ্চায়েত সবই আমাদের টাকায় চলে। সেই টাকা ৩ লক্ষই হোক, ৩০ লক্ষই হোক বা ৩ টাকাই হোক, চুরি তো চুরি, সেটা গায়ে লাগবেই। এরকমই হওয়ার কথা আর কি। কিন্তু যে অভিযোগটা উঠেছে, মানে
ওই দেখলেন প্রত্যেক 8 কিলোমিটারের জন্য 1 লিটার ডিজেল হিসেবে যে দাম ঠামগুলো ধরা ঠরা হয়েছে বলে নিয়ম আর কি, সেখানে নাকি কারচুপি হয়েছে, তাতেই ওই 3 লক্ষ টাকা অতিরিক্ত ডিজেলের বিল জমা পড়েছে। এবং সেটাও নিয়ম টিয়ম ভেঙে, সরকারের নিয়ম ভেঙে, কারণ সরকারি আইন অনুযায়ী জেলা পরিষদের সভাধিপতি নিজে কোনো বিল ইস্যু করতে পারেন না, কিন্তু রুবিয়া নিজেই স্লিপে সই করে টাকা তুলেছেন বলে তো অভিযোগ। দেখলেন তো, 1,30,000 টাকার ব্যাপার, তো তাই হয়তো ভেবেছিলেন যা খুশি তাই করতে পারেন। সে যাই হোক, ভুল, হ্যাঁ ভুল একদল করেছে, ভুলটা আমরা করেছি। যারা যে চাকরি চুরির তদন্তে নেমে ইডি ওই প্রাক্তন মন্ত্রীর বান্ধবীর বাড়ির থেকে মশাই প্রায় 50 কোটি টাকা উদ্ধার করে ফেলতে পারে, সেই রাজ্যে তো একটা চুরির একটা বেঞ্চমার্ক স্থির হয়ে গেছে। তারপর দেখুন যেখানে গেছে, মানে বেশ কয়েক কোটির নিচে কোনো কথা বলতো না একটা সময় ইডি, যে কোনো জায়গায় ওই টাকা গোনার মেশিন ঢোকাটা একটা স্টাইল হয়ে গেছিল, স্ট্যাটাস সিম্বল। সেখানে 3-4 লক্ষ টাকা, এই চুরিটা যে কোনো চুরি নয়, সিরিয়াস বলছি, সেটাই বুঝতে পারিনি, ভুল। আর একটা বিষয়ও আমরা ঠিকমতো বুঝতে পারছি না, জানেন তো, কত মানুষ মরলে তবে সেটাকে আইন শৃঙ্খলার অবনতি বলে মনে করা যাবে। 2 দিন আগের একটা ঘটনা বলি, কোনো জেলা শহরটাও নয়, একদম এই কলকাতা শহরের ঘটনা। ওই ঢাকুরিয়ার ঝিল রোডে এক মহিলার সোনার হার ছিনতাই হয়েছিল, বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, তো কোনো রকমে ছিনতাইবাজদের ওই তাদের হুমকির হাত থেকে কোনো মতে বাঁচেন হচ্ছে ওই মহিলা। যথারীতি এরকম একটা ঘটনা, যা হবার তাই হয়েছিল। তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং বলে ফেলেছিলেন কলকাতায় নিরাপত্তার অভাব বোধ করছেন। আচ্ছা, যখন তখন মনের কথা এরমভাবে বলে দেওয়াটা ঠিক নাকি? তাও আবার কি, ওখানে বলে থামলেন না, বললেন স্বামী স্ত্রী মিলে এই শহর ছেড়ে ভিন রাজ্যে মেয়ের কাছে চলে যাবেন বলে নাকি ঠিক করেছেন। সিনিয়র সিটিজেন, প্রবীণ নাগরিক, কলকাতায় নিরাপত্তার অভাব বোধ করছেন, এইটা এরকমভাবে বলে দিলেন, এতে প্রশ্ন উঠবে না? তাহলে কি এই শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নের মুখে? যে শহরে ওই বয়স্কদের জন্য প্রণাম পুলিশের স্পেশাল কী সব পরিকল্পনা রয়েছে, প্রজেক্ট রয়েছে, সেখানে এরকম সব অভিযোগ শুধু না, প্রশ্ন তুলে দেওয়া মানে হয় কোনো? এই প্রশ্নের উত্তর চাওয়ায় বুঝিয়ে দেওয়া হচ্ছে কি জানেন, এই সমস্ত চুরি ছিনতাই এগুলো কোনো ব্যাপারই না, এগুলো আগেও হতো, এখনও হচ্ছে। তাই প্রশাসনের ব্যর্থতা বলে এই সমস্ত ঘটনাকে বলা যাবে না বা দেখিয়ে দেওয়া যাবে না। 5টা বাজে এখানটায় 3টে ছেলে বাইক নিয়ে দাঁড়া করলো, বলছে যে ওই ফ্ল্যাটটার দিকে দেখ। আমিও এরকম মানে ওই দিকে তাকাতে গেছি, তারপর পেছন দিকে টানটা মেরেছে। আমি তো ভেবেছি ওর কাছে চলে গেছে চেইনটা। তারপরে দেখছি যে আমার দিকে এগিয়ে আসছে, মানে একেবারে চোখ পাকিয়ে এরকম আঙুল দেখিয়ে মানে এগিয়ে আসছে। আমি তখন অন্য ভয় পাচ্ছি, যেটা নাকি নারী নিরাপত্তা। ভেবেছি কি ব্যাপার, আর কি নেবে? তারপরে বুঝলাম যে এই দিকে জিনিসটা ঝুলছে, ওটাও আমার কাছ থেকে সেকেন্ড টাইম অ্যাটেম্প করে নিল। কিছুই নেই, পুলিশের নজরদারি কিচ্ছু নেই, মানে একদম জিরো। ওনার স্মৃতির জন্য ওদের ব্রেনোলিয়া খাওয়া উচিত, কারণ ওনার যা বয়স তাতে হয়তো জীবনে বাংলায় ছিনতাই শব্দটা প্রথম শুনলেন। ঘটনা খারাপ, ছিনতাই কেন হবে, হওয়া উচিত নয়, পুলিশ ধরবে, কিন্তু উনি যেন প্রথম জীবনে শুনলেন ছিনতাই হয়েছে, বাংলায় যেন প্রথম হলো। সিপিএম জমানা বলে কিছু ছিল না, অন্য রাজ্যে যেন বিজেপি নেই। ফলে ওনার উচিত পুরনো ঘটনাগুলো মনে রাখতে ব্রেনোলিয়া খাওয়া, নিয়ম মতো খান। খামোকে অসম্মান করতে যাবো কেন? উনি বলেছিলেন পুলিশে আস্থা নেই, কোনো নিরাপত্তা নেই, পুলিশকে অভিযোগ জানাবো না। আমি তখন বলেছিলাম যে বাম জমানা ভুলে গেছেন। কুণাল ঘোষের পরপর 2 দিনের বক্তব্য শুনলেন। প্রথমে অভিযোগকারী মহিলাকে ব্রেনোলিয়া খাওয়ার পরামর্শ দিলেন, আর পরের দিন কেন ব্রেনোলিয়া খেতে বলেছেন তার ব্যাখ্যা দিলেন। দুটোর বক্তব্যেই তো একটা বিষয় পরিষ্কার, ছিনতাইটা যেহেতু আগেও হতো এখনও হয়, তাই এটা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো ব্যাপার না। তাহলে খারাইলোটা কি? আমি নই, আপনি নন। মুর্শিদাবাদে ওই 2-3 লক্ষ টাকার চুরিটা চুরি নয়, কলকাতায় সোনার হার ছিনতাইটা কোনো বড় ঘটনা নয়।
আর পশ্চিম বর্ধমানে একজন তরুণীর অস্বাভাবিক মৃত্যুটাও কোনো রহস্যই নয়, কারণ পুলিশ তো বলে দিয়েছে কোনো রহস্য নেই, কোনো অপরাধ ঘটেনি। যেটা ঘটেছে সেটা একটা দুর্ঘটনা। একটা গাড়িকে আরেকটা গাড়ি তাড়া করেছিল, পেছনের গাড়িটা উল্টে গেছে, কি আর হয়েছে? একজন 27 বছরের জলজ্যান্ত মেয়ে মারা গেছে, কি আর হয়েছে? যে মেয়েটা তার সঙ্গীদের সঙ্গে 19 নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল, গয়া যাচ্ছিল, সেই মেয়েটা বা তার গাড়ি কেন হাইওয়ে ছেড়ে সার্ভিস রোড টপকে পানাগড়ের গলি তস্য গলিতে ঢুকে পড়ল? কেন প্রশ্ন তুলব? কে বা কারা চুরি করলো? যেখানে চুরি নয়, ছিনতাই নয়, যেখানে আমি নই, আপনি নন, তারপরেও কিছু কথা তো থেকেই যায়, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই নয়। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ওই বাম জমানার কথা বলছিলেন, তো তাই একটু বাম জমানাতে ফিরে যাচ্ছি আমরা। বাম জমানাটা ভাগ্যিস ছিল, এখন কিন্তু এটা মনে হচ্ছে, ইনফ্যাক্ট এটা আপনার আমার মনে হচ্ছে বলে না, এটা আমার ধারণা তৃণমূল নেতারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত এটা মনে করে, না থাকলে দোষটা চাপাতেন কার ঘাড়ে। দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন প্রসূন মুখোপাধ্যায়, আপনারা জানেন, আপনাদের মনে আছে, এবং তার সেই বিখ্যাত ব্রিফটা সেটাও মনে আছে। রিজওয়ানুর রহমানের মৃত্যুকে তিনি আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন, সংবাদ মাধ্যম যথারীতি চেপে ধরেছিল, আর তখনকার বিরোধী দল তৃণমূল কংগ্রেস আর বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টাকে প্রতিবাদের মাধ্যমে প্রায় অন্য একটা উচ্চতায় নিয়ে চলে গেছিলেন, মনে আছে আপনাদের? রিজওয়ানুরের দাদা রুকবানুর, তিনি তো এখনও তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ওই ভাইয়ের মৃত্যুর থেকেই তো তার উত্থান শুরু। বিধায়ক হয়ে আপাতত রয়েছেন, আর কি থেমেছেন কিনা বলা যাবে না, সবই তো আপেক্ষিক। কিন্তু ওই সব কিছু শুরুটা হয়েছিল একটা প্রেস কনফারেন্স থেকে। ওই যে প্রসূন মুখোপাধ্যায় বলেছিলেন হত্যা নয় আত্মহত্যা, ওখান থেকেই তো সব কিছুর শুরু, যাবতীয় প্রশ্নের সূত্রপাত। এবার বাম জমানায় যা হতো তা যখন এখনও হয় আর হতেই পারে, তখন বাম জমানায় কলকাতা পুলিশ কমিশনের প্রেস কনফারেন্স নিয়ে যখন প্রশ্ন তোলা গেছিল, মানে তখনকার প্রেস কনফারেন্স নিয়ে, পুলিশ কমিশনের প্রেস কনফারেন্স নিয়ে প্রশ্ন তোলা গেলে, এখন আসানসোল দুর্গাপুর পুলিশের প্রেস কনফারেন্স নিয়ে কেন প্রশ্ন তোলা যাবে না? এটাই সিরিয়াসলি বুঝতে পারছি না। অভ্যেস বা দেখুন, শাসক দলের নেতা তারা যেটা বলবেন সেটা তো অমৃত বাক্য, মানতে বাধ্য আমরা। ওই যে বলেছেন ওই সময় হতো, ওই সময় যেটা হতো সেটা এখন হতেই পারে, তাহলে ওই সময় যখন প্রশ্ন তোলা হতো আমরাও প্রশ্ন তুলে দিই এখন। কারণ আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার তো বলে দিয়েছেন ওই চন্দননগরের বাসিন্দা পেশায় নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুটা দুর্ঘটনার ফলেই হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটেছে সবিস্তারে বলে দিয়েছেন। পানাগড়ের রাইস মিল মোড়ের বাসিন্দা বাবলু যাদবের গাড়িকে তাড়া করতে গিয়ে গলির ভেতর নাকি পাল্টি খেয়ে যায় সুতন্দ্রাদের গাড়ি, আর তাতেই নাকি সুতন্দ্রার মৃত্যু হয়। কিন্তু ওই গাড়িতে যারা সুতন্দ্রার সঙ্গে ছিলেন, গাড়ির চালক সহ সুতন্দ্রার 4 বন্ধু বা সহকর্মী, তারা কিন্তু দাবি করেছিলেন বাবলু যাদবরা গলসির একটা পেট্রোল পাম্প থেকেই নাকি সুতন্দ্রাকে টার্গেট করে বলতে সুতন্দ্রাকে দেখে নানা রকম কটূক্তি থেকে শুরু, তারপর অঙ্গভঙ্গি, আর ওই গলসির ভাষাপোল থেকে পানাগড়ের রাইস মিল মোড়, এই 20 কিলোমিটার রাস্তায় নাকি বাবলুরা তাদের গাড়ি নিয়ে সুতন্দ্রাদের গাড়িতে তাড়া করে, ধাক্কাও মারে। রাইস মিল মোড়ের কাছে কোনো উপায় না পেয়েই নাকি সার্ভিস রোড ধরে গলিতে গাড়ি ঢুকিয়ে দেন সুতন্দ্রার চালক, আর তারপরেই আরেকটা ধাক্কা দেয় বাবলুদের গাড়ি, আর তাতেই নাকি গাড়ি উল্টে যায় এবং তাতে সুতন্দ্রা মারা যান। এটা সুতন্দ্রার বন্ধুরা বলেছিলেন, কিন্তু সুতন্দ্রার বন্ধুদের এই দাবি তো পুলিশের দাবির সঙ্গে মিলছে না। অথচ এটা বুঝতে পারছি না যে পুলিশ বলে দিল তাদের কাছে এরকম কোনো অভিযোগ এরা করেননি, করেছেন তো, ক্যামেরার সামনে
সর্বসমক্ষে অভিযোগগুলো করেছেন। এই অভিযোগগুলো তো পুলিশও দেখেছে, পুলিশও শুনেছে। এবং পুলিশের লক্ষ্য কি? কোথাও গিয়ে কিছু অন্যায় হচ্ছে, কোথাও গিয়ে রাজ্যে শান্তি শৃঙ্খলা ব্যাহত হচ্ছে, কোথাও গিয়ে রাজ্যের সুনাম ব্যাহত হচ্ছে, এই সমস্ত জায়গায় ওই সুনাম ব্যাহত হওয়ার কারণটাকে চিহ্নিত করে সেটাকে পরিষ্কার করে ফেলা, তাই তো? তাহলে তাদের সবার আগে এই যে বক্তব্যগুলো টিভিতে দেখছিলেন, গতকাল দেখেছেন সারাদিন ধরে যে দাবিগুলো সুতন্দ্রার বন্ধুরা করেছিলেন, সেই কথাগুলোকে মাথায় রেখে সেগুলোকে সত্যি ধরে বা অভিযোগ ধরে নিয়ে তারপর সেটার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া করেননি তো। আরেকটা জিনিসও তো করেননি, সুতন্দ্রার সঙ্গীরা ইফটিজিংয়ের অভিযোগ করেছিলেন। পুলিশ জানিয়েছে অভিযোগপত্রে নাকি ইফটিজিংয়ের উল্লেখ নেই। এবার পুলিশ যখন বলছে নিশ্চয়ই নেই, কিন্তু সুতন্দ্রার মা তিনি তো পুলিশের কথা মানছেন না, বরং তদন্ত নিয়েই তিনি এমন কিছু প্রশ্ন তুলে দিচ্ছেন, জানি না এই প্রশ্নগুলো হয়তো প্রশ্নই নয়। এটা একটা কুৎসা, একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। আমাদের কাছে যে এখন অবধি আমরা ইনভেস্টিগেশন পেয়েছি কি এখানে কোনো ইভটিজিংয়ের কোনো ঘটনা হয়নি। যা প্রথম দিকে বয়ান দিয়েছে তাতে ইভটিজিং বলা আছে, এবং আমাকে যখন বলেছে তখন ইভটিজিংই বলেছে। তাহলে ইভটিজিং যদি নাই হবে তাহলে ওই গাড়িটা কি করছিল? মেইনলি সিসিটিভির মধ্যে ইনিশিয়ালি একটা হালকা কোলিজন দুটা গাড়ির মধ্যে হয়েছিল এবং ডিভাইডার সঙ্গে হয়েছিল। তারপরে কিন্তু ডেফিনেটলি যে চেজিং হচ্ছে সেটা ভিকটিমের গাড়ি চেজ করছে অন্য গাড়িটাকে। গাড়ির মতো চলে যেত, গাড়ির ড্যাশ করার কি কারণ ছিল? রাস্তা দিয়ে তো বহুত গাড়ি যাচ্ছে, একটা গাড়িকে কেন সে মার্ক করে ড্যাশ করছে? শুনলেন, দিনের পর দিন এই ঘটনাগুলো কোথাও গিয়ে আমাদের না স্বাভাবিক চিন্তা ভাবনাটাকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে, জানেন তো। যা ঘটছে, যা শুনছি, তারপরেই শুনছি সেগুলো ঠিক নয়, ব্যাখ্যাটা অন্যরকম হওয়া উচিত। সব নাকি সাধারণ মানুষ ভুল বুঝছে। সুতন্দ্রার মাও তো একজন সাধারণ মানুষ। দিনের দিন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার যখন ওই প্রেস কনফারেন্স করেছিলেন জানিয়েছিলেন এটা দুর্ঘটনা, কিন্তু আজ পুলিশের তরফ থেকে তো দুটো কাজ করা হয়েছে। এক, ঘটনার মুহূর্তের আরও ডিটেইল একটা সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে বাবলুদের গাড়ির পেছনে রয়েছে সুতন্দ্রাদের গাড়ি, এবং ওই অবস্থাতেই সুতন্দ্রাদের গাড়িটা উল্টে যাচ্ছে। আর দ্বিতীয় যে কাজটা পুলিশ করেছে সেটা হলো অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু। এইখানেই না টুইস্ট, অনিচ্ছাকৃত খুনের মামলা এত দেরিতে রুজু হলো কেন? দুর্ঘটনা কেস আসলে ক্লোজ করা খুব সহজ বলে, সেখানে কোর্টে বিচারকের সামনে দাঁড়াতে হয় না বলে, সেজন্যই কি প্রথমে সুতন্দ্রার মৃত্যুকে দুর্ঘটনা বলে চালাতে চেয়েছিল পুলিশ? মনে পড়ে যাচ্ছে না আপনাদের? ওই তিলোত্তমার মৃত্যুর ক্ষেত্রেও প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল, চারপাশে ছড়িয়ে গেছিল। হাসপাতাল থেকে তিলোত্তমার বাবা মায়ের কাছে আসা ফোনের অডিও রেকর্ড তো আমাদের কাছে রয়েছে, আপনাদের শুনিয়েছিলাম। যিনি ফোন করেছিলেন তিনিও তো চিহ্নিত। তাহলে ভাবুন তো, কুৎসা বলা যাবে না, কিন্তু সুতন্দ্রার মৃত্যু নিয়ে খবর করায় সংবাদ মাধ্যম কুৎসা করেছে বলে তো অভিযোগ করেছিল আসানসোল দুর্গাপুর পুলিশ। পুলিশ কমিশনার কি বলেছেন? মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে মোটিভেটেডভাবে কুৎসা ছড়ানো হচ্ছে। কুৎসাটা একটা রাজনৈতিক ভাষ্য না? শাসক দলের নেতারা বলেন না, এমনি সব রাজনৈতিক নেতাই বলেন। সেই রাজনৈতিক শব্দ একজন আইপিএস অফিসারের মুখে কেন? যেখানে আইপিএসদের প্রশিক্ষণ হয় সেখানে কি এই কুৎসা শব্দটা শেখানো হচ্ছে নাকি আজকাল? প্রশ্ন আরও আছে, দুর্ঘটনার আগে কি হয়েছিল সেটা কি খোলসা হয়েছে? সুতন্দ্রার সঙ্গে যারা গাড়িতে ছিলেন তাদের অনেক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ, পানাগড়ের রাইস মিলের বাসিন্দা, গাড়ির যন্ত্রাংশের ব্যবসায়ী বাবলু যাদব আর তার সঙ্গীরা, তাদের প্রশ্ন করতে পুলিশের এত দেরি কেন? কারণটা কি? নাকি এই প্রশ্নগুলো কোনো প্রশ্নই না? রাস্তা দিয়ে মদ খেতে খেতে, গাড়ি নিয়ে রাস্তা দিয়ে মদ খেতে খেতে যাবে, এটা কি?
এটা কি মানে কোথায় বাস করছি? আমার মেয়ে তো ফিরে আসবে না, কিন্তু আরো তো মেয়েরা তারাও তো রাস্তা দিয়ে যাচ্ছে, তাদেরও তো বাইরে কাজ করতে হচ্ছে, কেউ তো এখন ঘরে বসে থাকবে না। মেয়ে মানেই এখন হয়ে গেছে একটা ভোগ্য বস্তু। মেয়ে মানেই সে বুড়ো হোক, বুড়ি হোক, বাচ্চা 6 মাসের বাচ্চা হোক, তার উপর অত্যাচার চলছে। এটা কোথায় আছি আমরা? তার ব্যাকগ্রাউন্ড স্ট্রং বলে সেটা সাধারণ পাবলিক কিন্তু চট করে এই কাজটা করতে পারবে না। তার পিছনে নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড স্ট্রং আছে, তাই সে এই কাজটা করতে পেরেছে। বক্তব্য নয়, কিছু কথা নয়, প্রত্যেকটা যেন তীরের মতো ছুটে আসা একটা সত্যি, এগুলো বিঁধে যায় আমাদের, জানেন তো। আজ রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা চন্দননগরে গেছিলেন, শুনলেন তো, তাদের সামনে বসিয়ে সুতন্দ্রার মা যে কথাগুলো বললেন, মাথা নিচু করে তাদের মাথা নেড়ে সায় দিতে হলো। কি অভিযোগ করলেন তিনি? বাবলু যাদবরা মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, বাবলুর গাড়ির থেকে বেশ কিছু গ্লাস পাওয়া গেছে, আর তার থেকে পরিষ্কার বাবলুরা অত রাতে জাতীয় সড়কে ওই গাড়িতে বসে ভজন কীর্তন করছিলেন না। প্লাস্টিকের গ্লাসে ঢেলে কি খাচ্ছিলেন না খাচ্ছিলেন আমরা জানি না, কিন্তু জানা গেছে গাড়িটা বাবলুই চালাচ্ছিলেন। আর ড্রাইভারের সিটের পাশে ওই ডোর হোল্ডারেও তো ওই প্লাস্টিকের গ্লাস গোজা ছিল। পুলিশ যদি ঘটনার রাতেই বাবলুদেরও থানায় ডেকে পাঠাতো, তাদের একটু আধটু পরীক্ষা করতো, তাহলে কি কিছুই বেরোতো না? দেখুন, মদ খেয়ে গাড়ি চালানো তো অপরাধ। ধরে নেওয়া যাক যে বাবলুরা সুতন্দ্রাকে কোনোভাবেই উত্ত্যক্ত করেননি, কিন্তু বাবলুদের গাড়ির সঙ্গে সুতন্দ্রাদের গাড়ির যে একটা ধাক্কা লেগেছিল সেটা তো পুলিশও স্বীকার করছে। হঠাৎ গাড়িতে টাচ হলো কেন? ঘটনা প্রসঙ্গে মানে গাড়ি চালাতে চালাতে হঠাৎ মনে হলো একটু ধাক্কাধাক্কি করেই নাকি? কোনো গাড়ির চালক কি অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন? সুতন্দ্রাদের গাড়ির চালক পুলিশের নাগালেই ছিলেন, তার বিরুদ্ধে তো তেমন কোনো অভিযোগ শোনা যায়নি। তাহলে অন্য গাড়ির চালক কি একটু বেসামাল ছিলেন? দেখুন, আরও একটা প্রশ্ন আছে। এলাকারই ছেলে, এলাকাতে থাকেন, এলাকাতে পৌঁছে গেছেন, তারপরেও বাবলু যাদবরা দুর্ঘটনার পর কেন নিজেদের গাড়ি ফেলে রেখে পালালো? তাদের তো কোনো দোষ নেই, পুলিশ বলে দিয়েছে তাদেরই তারা করতে গিয়ে গাড়িটা উল্টেছে, তাহলে তারা পালালো কেন? এই প্রশ্নের উত্তর পেতে দেরি হওয়ার কারণ কি? নাকি এগুলো সব কিছুর অতীতে, ওই সব কিছু তো পুরনো উদাহরণ খোঁজেন, সেরকম আমরাও কিছু কিছু উদাহরণ হয়তো খুঁজে পেয়ে যাচ্ছি, মিল পাচ্ছি আর কি। বাগুইআটিতে এই শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে এক প্রমোটার অভিযোগ করেছিলেন, মনে আছে আপনাদের? বলেছিলেন তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন ওই কাউন্সিলরের দাবি মেটাতে পারেননি, সেই জন্য তাকে মারধর করা হয়েছে, এই অভিযোগ তুলেছিলেন ওই প্রমোটার। ওই কাউন্সিলরকে বহুদিন ধরতে পারেনি পুলিশ, তিনি নিশ্চিন্তে আদালতে গিয়ে জামিন পেয়ে গেছেন। তাহলে কি সুতন্দ্রার মায়ের অভিযোগটাই খেটে যাচ্ছে? অভিযুক্ত বিত্তশালী বা প্রভাবশালী হলে তাকে পুলিশ ছোবে না, বা তাকে ছুতে দেরি করবে যাতে তিনি বড় মোটা পড়ে নিতে পারেন। বলবো যে একদম ট্রান্সপারেন্ট বিচার দিন, আর হচ্ছে মেয়েদের নিরাপত্তা দিন। আমরা কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, যুবশ্রী, হেনশ্রী, ঢেকশ্রী, আমাদের কিচ্ছু দরকার নেই, আমরা চাই মেয়েদের নিরাপত্তা। শোকের সময় উনি কিছু বলেছেন, তার উপর কোনো উত্তর দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাংলায় লক্ষ্মীরা আছেন, বাংলায় কন্যারা আছেন, বাংলা লক্ষ্মীদের জন্য নিরাপদ, কন্যাদের জন্য নিরাপদ। ইপটিজিং করে প্রায় কয়েক কিলোমিটার তাকে পিছু ধাওয়া করা হলো এবং তারপরে ভুল রাস্তায় ঢুকে গিয়ে গাড়িটি উল্টে গিয়ে মেয়েটির মৃত্যু ঘটলো। এর জন্য দায়ী কে? কেন ন্যাশনাল হাইওয়েতে এতক্ষণে কোনো পুলিশ ভ্যানের দেখা পাওয়া গেল না? তাহলে পুলিশ কোথায় ব্যস্ত, কি করতে ব্যস্ত? এ ঘটনাটা অন্যরকম, গাড়ির রেষারেষি, একটা এই ধরনের অবাঞ্ছিত পরিস্থিতি, দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে একটা দুর্ঘটনা ঘটে মৃত্যুর, আপাতত সেটা উঠে আসছে। এত তাড়াতাড়ি কোনো উপসংহারে পৌঁছে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া কোনো ন্যারেটিভ তৈরি করা, এটা বোধহয় একদম ঠিক হবে না। পশ্চিমবঙ্গে তার কুম্ভ হচ্ছে না যে সব পুলিশ কুম্ভ সামলাতে ব্যস্ত হয়ে গেছে, তখন তো মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলতেন। এখন কেন আপনার পুলিশ রাস্তার মহিলাদেরকে সুরক্ষা দিতে পারছে না? কখনো বৃদ্ধা মহিলা হার ছিনতাই হয়ে যাওয়ার পর বলছে পুলিশের কাছে গিয়ে কি হবে, আরজি করে কি।
একদম ঠিক বলেছেন কুণাল ঘোষ। এত চট জলদি কোনো সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার কি আছে? আমরাও তো সেটাই বলছি। এরা তো চট জলদি সব ঠিক হয়ে গেল, দুর্ঘটনা ঘটেছে, নিজেদের দোষে দুর্ঘটনা ঘটেছে, ওই বাবলুদের কোনো সমস্যা নেই, তাদের কোনো দোষ নেই। এটা অ্যাটলিস্ট একটু খতিয়ে টতিয়ে দেখে ওই যারা যারা সামনে বক্তব্যগুলো রেখেছেন, ওই সুতন্দ্রার সঙ্গীরা তাদের বক্তব্যগুলো শুনে, এদের ভার্সন শুনে তারপরে একটু ব্যবস্থা নিলে বা আমাদের সামনে গোটা বিষয়টা পরিষ্কার করলে হতো না? খুব তারা। দেখুন, একটা প্রশ্ন তো সুকান্ত মজুমদার তুলে দিলেন। ওপার বাংলায় শোনা যাচ্ছিল না যে ওখানে এখন পুলিশ টুলিশ কিছু নেই, সব শেষ করে দিয়েছে। সুকান্ত মজুমদার তো প্রশ্ন তুললেন যে এপার বাংলাতেও পুলিশ কি থেকেও নেই? এবার তৃণমূল নেতারা পাল্টা বলতে পারেন যে পুলিশ না থাকলে এই ধর্ষণ আর খুনের ঘটনা একের পর এক ফাঁসির আদেশ হলো কি করে? ঠিক, একদম ঠিক। কিন্তু সেই যুক্তি গ্রহণ করলেও একটা প্রশ্ন তো কিছুতে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। আইনের হাত কি বাধা পেতে পেতে এতটাই ছোট হয়ে গেছে যে সেই হাত আর কোনো অপরাধী পর্যন্ত পৌঁছতে পারবে না বলে একটা বিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে। ইন জেনারেল বিশ্বাস, সাধারণ মানুষের মধ্যে এই বিশ্বাসটা কোথাও গিয়ে গেঁথে যাচ্ছে নাকি? দেখুন, মধ্যম গ্রামে এক বৃদ্ধাকে খুন করা হয়েছে, জানেন তো? তার দেহ কলকাতায় এনে গঙ্গায় ফেলার চেষ্টা হয়েছিল। কারা করেছে সেই চেষ্টা জানেন? এক মা আর তার মেয়ে, এবং দুজনের কারোই কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, সাধারণ ঘরের মহিলা। কিন্তু কি ঠান্ডা মাথায় প্রায় পারফেক্ট ক্রাইম করে ফেলেছিলেন তারা, ভাবা যাবে না। কত ভেবেছিলেন যে একবারটা দেহ খালাস করে দিতে পারলে নিশ্চিন্ত, বৃদ্ধার খোঁজ করার কেউ থাকবে না। এই চিন্তা ভাবনা করার জায়গাটা তৈরি হচ্ছে কি করে? আইনের শাসন তো অপরাধীদের মনে ভয় ধরাতে। অপরাধের সংখ্যা যদি বাড়ে, মন থেকে যদি ভয় মুছে যায়, তাহলে তো প্রশ্ন উঠবে আইন, সরকার আর প্রশাসন কি করতে রয়েছে? মানুষের মন থেকে আইনের ভয়টা চলে যাচ্ছে, আর শয়তানের মানসিকতা কি সেই শূন্যস্থান দখল করছে? এই প্রশ্নটা তো উঠবে। ইনফ্যাক্ট এই প্রশ্নের মীমাংসা করাটাও তো পুলিশ প্রশাসনেরই কাজ। 24 ঘন্টা সবসময় সব প্রত্যেক গাড়ি চেক করা হয়তো প্র্যাকটিক্যাল পসিবল নেই, কিন্তু ইয়েস ডেফিনেটলি মানে এখান পর্যন্ত ওরা পৌঁছে গেছে, তো এর উপর নিশ্চয়ই মানে আমরা বসে রিভিউ করব দ্যাট হাউ দিস ক্যান ফার্দার বি প্রিভেন্টেড। মানে ফর আস এ ক্রাইম ইজ এ ক্রাইম, অ্যান্ড এই ঘটনা যেটা হয়েছে, দুজন মহিলা একটা ডেড বডি নিয়ে এখানে পৌঁছে গেছেন, নিশ্চয়ই ইট ইজ এ কজ অফ ওয়ারি ফর আস, অ্যান্ড ডেফিনেটলি উই উইল রিভিউ ইট। কলকাতার পুলিশ কমিশনার তাদের নজরটা আরও তীক্ষ্ণ করার কথা বলেছেন, খুব ভালো কথা। নিঃসন্দেহে কলকাতা পুলিশ অত্যন্ত কর্তব্যপরায়ণ, তারপরেও তারা নিজেদের আরও ঘষা মাজা করতে চাইছেন দেখে ভালোই লাগছে। কিন্তু পুলিশ নিজেদের আরও চৌখস করার আগে যদি অপরাধের তোড়ে স্বজনহারার সংখ্যাটা বেড়ে যায়, যদি লেখাপড়া শিখিয়ে মানুষ করা মেয়ের জন্য চোখ ভিজে যায়, যদি চোখের জলে দৃষ্টি ঝাপসা হয়ে যায়, আর যদি সেই ঝাপসা চোখে ইভিএমে এই ঘাসফুল প্রতীকটা কোনো মধ্যবিত্ত বাবা মা না দেখতে পান, তাহলে আরজিকর কাণ্ডের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা বক্তব্য দলীয় লাইনের বিপরীতে ছিল, মনে আছে আপনাদের? অদ্ভুত লাগছিল না তখন? দল একরকম, অভিষেক আর একরকম। এই পানাগড়ে সুতন্দ্রার মৃত্যুর পর আমরা অপেক্ষা করছিলাম, জানেন তো, কিন্তু অভিষেক এখনও কিচ্ছু বলেননি, পোস্টও করেননি। অথচ দেখুন, এই ধরনের একটা ঘটনা, আর শুধু তো ঘটনা একটা নয়, ঘটনা তো আরও আছে। দলের সম্ভাব্য রদবদলের বৈঠকের তো আর মাত্র 48 ঘন্টা বাকি রয়েছে। এরকম একটা টান টান সময়, যে সময় তৃণমূলের অন্দরে একটা T20 উত্তেজনা কাজ করছে, কে থাকবে কে বাদ যাবে, চাপা টেনশন। এবার টেনশনের বহিঃপ্রকাশগুলো কদিন আগে পর্যন্ত অবশ্য দেখাও যাচ্ছিল। হুমায়ুন কবির থেকে মদন মিত্ররা ওই টেনশনের চোটে কি না কি বলে ফেলছিলেন, কিন্তু এখন সব বলে ঠলে ফেলে সবাই এক্সস্টেড। এখন সবার মানে ভিতরে থম মেরে আছে আর কি, অপেক্ষা। তালিকা খোলার সময়
কি হয় এরকম একটা ভাব। সবাই এখন ওয়েট অ্যান্ড ওয়াচের মোডে। আসলে আড়াআড়ি একটা ভাগ দেখতে পাচ্ছিলেন কেউ কেউ, জানেন তো। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অবভিয়াস চয়েস। এবার দুটো দিক একটু দুদিকে যাচ্ছে ভেবে অনেকে আবার হাওয়ায় ছড়িয়েও ঘোরাতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু এখন কি একটু সংশয়কর মধ্যে কাজ করছে? দুটো দিক যদি মিলে যায় তাহলে তো হাওয়ায় ছড়ি ঘোরানোটা দিকভ্রষ্ট হয়ে যাবে, নিজের গায়ে নিজের পিঠে এসে পড়বে। না ইধার কা না উধার কা, ঘর কা না ঘটকা, এরকম টাইপ হয়ে যাওয়ার রিস্ক থাকছে কারো কারো। এগুলো তো এমনি সম্ভাবনাগুলো হাওয়ায় ভাসছে না। পরশু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বৈঠক পর্যন্ত করেছেন, রদবদলের আগে বৈঠক। তাই বৈঠকে আর যাই হোক, যাই আলোচিত হোক, রদবদল নিয়ে কিছু কথা হয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক। আর এই রদবদলের প্রেক্ষাপটে এই যে মাঝে দুজনের দুমুখী একটা অবস্থানের কথা চারপাশে রটে গেছিল, কেন রটলো সেটা নিয়েও কিছু আলোচনা হবে, এটাই তো স্বাভাবিক। দেখুন কাল সোশ্যাল সাইটে অভিষেক যেটা লিখেছিলেন সেটাও তো খুব ইন্টারেস্টিং, জানেন তো কি লিখেছিলেন? যার লড়াইয়ের ইচ্ছে থাকবে তাকে লড়াইয়ের মূল্য চোকানোর জন্য প্রস্তুত থাকতে হবে। অসাধারণ লাইনটা, এবং এই লাইনটা পড়া লাইন, চেনা লাইন। কেন বলছি? আচ্ছা, লড়াইয়ের মূল্য এবং লড়াই, কার লড়াই, কে মূল্য চোকাবেন ভাবছেন তো? তার আগে অন্য আরেকটা জিনিস ভাবুন। চীনা সেনানায়ক সমর বিশারদ সান ৎজু, অনেকবার বলেছি আপনাদের, তার ওই আর্ট অফ ওয়ার বইটা, এটা মোটামুটি গোটা বিশ্বের সমর বিশারদদের কাছে একটা মাস্ট রিড, একটা ওয়ার হ্যান্ডবুক। কীভাবে লড়াই করবেন তার একদম বহু তথ্য লিখে গেছেন আর কি, পথনির্দেশ। তিনি সেখানে কি লিখেছিলেন জানেন? যে লড়তে চায় সে যেন যুদ্ধ করার আগে যুদ্ধ করার মাসুলটা গুনে নেয়। অভিষেক কিস্টাতে কি লিখলেন? মিলে যাচ্ছে না? যারা লড়াই করবে তারা যেন লড়াইয়ের মূল্যটা দেওয়ার জন্য সেভ করে নেয়। ইন্টারেস্টিং। সান ৎজু থেকে পলিটিক্স না, এটা অবশ্য আপনাদের কাছে বিরাট কোনো অস্বাভাবিক ঘটনা না। আপনাদের সঙ্গে বহুবার এই সান ৎজুর কৌশলের কথা বলেছি। বারবার আমার মনে হচ্ছে যে ওই যুদ্ধের কৌশল আর এখানকার রাজনৈতিক যুদ্ধের কৌশল সেম, এক থিওরি, দুটো জায়গাতেই কাজ করে, এক ফর্মুলা। দর্শকদের পাশাপাশি নেতা নেত্রীরাও তার মানে মন দিয়ে আমাদের প্রোগ্রামটা দেখেন, জানেন তো। আজ নিশ্চিত হয়ে গেলাম। দেখুন, তৃণমূলের ভাগাভাগি নিয়ে সবচেয়ে বেশি উৎসাহিত করা ছিল বিরোধীরা। কালীঘাটে মমতা আর অভিষেকের বৈঠকের পর ওই দলের ভেতরে বিভিন্ন লোক যেরকম দুরু বকে এবার নিজেদের স্টান্সটা একটু বদলাবো কিনা, ডান দিক থেকে দেখছিলাম, বাঁ দিক থেকেও দেখবো কিনা, এই সমস্ত ভাবতে শুরু করেছেন। ঠিক সেরকম বিরোধীরাও কিন্তু যুদ্ধের কৌশলে বদল ঘটাচ্ছেন। বুঝতে পারলেন? একটা ছোট্ট বৈঠক আর আশু রদবদল, শুধু এই দুটোর অভিঘাতে কত হিসেবগুলো ইধার উধার হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী যে স্ট্র্যাটেজি বৈঠক সেটা অনেক আগে শুরু করেছেন জেলার ডিএমএসপিদের সাথে। মুখ্যমন্ত্রী সংগঠনের লোকেদেরকে নিয়ে নির্বাচন লড়ার মতো, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে নিয়ে নির্বাচন লড়ার মতো জায়গায় নেই। তৃণমূল কংগ্রেসের অ্যাকচুয়ালি কোনো সংগঠন বলে কিছু নেই, পুরোটাই হচ্ছে প্রশাসন নির্ভর। মাননীয় মুখ্যমন্ত্রীর কৌশলগত বৈঠক ডিএম এবং এসপিদের সাথে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন, আমরা সবাই দেখেছি, এ নিয়ে আমি কেন মন্তব্য করব? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনো পোস্ট করে থাকেন তাহলে নিশ্চিতভাবেই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তার উপর কোনো মন্তব্য তো করবো না। কখন মুখ খোলা, কখন মুখে জিপার, বলা খুব মুশকিল। যাই হোক, রাজনীতিতে এটা হয় আর কি। দেখুন, 27শে ফেব্রুয়ারি তৃণমূলের বৈঠকটা ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে। তার আগে এই রকম ঘটনা বহু কিছু দেখবেন, বহু বন্ধ মুখ খুলে যাবে, বহু খোলা মুখ বন্ধ হবে। কিন্তু এটার আগে আপনাদের কিন্তু একটু
একটু আগে পিছে করে ভাবতে হবে ব্যাপারগুলোর কারণগুলো কি, কেন এরকম হয়। একটু পিছিয়ে যান 2 বছর, বছর 2। 23শে নভেম্বর 2023 নেতাজি ইন্ডোরে তৃণমূলের একটা অনুষ্ঠান ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু সেখানে ছিল না, যা নিয়ে কুণাল ঘোষ বলেছিলেন অভিষেকের ছবি ছাড়া তৃণমূলের মঞ্চ অসম্পূর্ণ। এখন বলছেন না, বন্ধ। একাধিকবার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শেষ কথা। এবার দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে তিনি শেষ কথা, আর সেবাস রায় সেখানে তো অভিষেকই শেষ কথা। এবার সেবাস রায়ের সোশ্যাল সাইট ক্যাম্পেনে যেভাবে অভিষেকের ছবি থাকে, সেভাবে পরশু নেতাজি ইন্ডোরে যদি শুধু মমতা ব্যানার্জিরই ছবি থাকে, 2 বছর আগের ঘটনার যদি পুনরাবৃত্তি হয়, সেবারের মতো এবারও কুণাল ঘোষ বলবেন কি মঞ্চ অসম্পূর্ণ? জানি না, গ্যারান্টি দিয়ে তো কিছু বলতে পারবো না, কারণ নেতা নেত্রীদের রাজনৈতিক অবস্থানটা কখন কোন দিকে যাবে, কখন বদলে যাবে, সেটা আপনার আমার মতো জনতার বোঝা দুষ্কর। তবে বদলের আবহে আরেকটা জল্পনাও কিন্তু তৈরি হচ্ছে। এতদিন কি ভাবা হচ্ছিল, মানে প্রশ্ন ছিল কি রদবদল সংক্রান্ত, কার তালিকা মেনে রদবদলটা হচ্ছে, মানে কার, এটা প্রশ্ন যখন তুলবেন তার মানে একাধিক তালিকা রয়েছে, এবং যেভাবে হচ্ছে তাতে মোটামুটি ধরে নেওয়া হচ্ছিল একটা তালিকা অতীত থেকে বলে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি জমা দিয়েছেন, তাহলে আরেকটা তালিকা নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তালিকা। সুতরাং কার তালিকা, কিন্তু তালিকা যে আলাদা এটা কে বলল? মানে অভিষেকের দেওয়া তালিকা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকা দুটোই যে এক নয়, আলাদা, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? গ্যারান্টি মানে কিন্তু নিরাপত্তা। আলাদা আলাদা তালিকায় আলাদা হওয়ার চান্স আছে। শক্তির পৃথকীকরণ বা আলাদা হওয়ার পরিস্থিতিতে কি হয় জানেন? আলটিমেটলি যেটা হয়, নিরাপত্তা বিঘ্নিত হয়। গত লোকসভার অঙ্ক ধরলে বর্তমান সরকারের নিরাপত্তার গ্যারান্টি কি? 5 থেকে 6% ভোট। এমনি ভোটের অঙ্কে ব্যাপারটা হয়তো 8% মতো, কিন্তু এর মধ্যে 5-6% ভোট ইধার উধার হয়ে গেলে তাহলেই তো হিসেব নিকেশ পুরো বদলে যেতে পারে। এই ভোটটা অদল বদল হয়ে গেলে সরকার বদলে যাবে, মানে 5 হলেই হবে, এটা তো দিনে অন্তত একবার করে হলেও বিরোধী দল নেতা বলে থাকেন। এবার তৃণমূলের শক্তি যদি আলাদা হয়ে যায়, মানে অন্তত এই ভেতরে যদি কোথাও গিয়ে কোথাও একটা কনফিউশন তৈরি হয়, এই গোষ্ঠী ওই গোষ্ঠী, আর দুটো গোষ্ঠী মানেই সংশয়, সংশয় থেকে সংঘাত, মনের মধ্যে দ্বিধা, দ্বিধার থেকে দ্বন্দ্ব, এটাই তো নিয়ম। এবার এই দ্বিধা, দ্বন্দ্ব, সংঘাত, সংশয়, এই সমস্ত টানাটা পড়ে নিয়ে যদি 5-6% ভোট ভুল করে ইধার উধার হয়ে যায়, তাহলে কি হবে? কার লাভ হবে? শুভেন্দু অধিকারী বারবার করে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে 5% ইধার উধার করতে বলেছেন, কিন্তু যদি অন্য কোনো কারণে এই 5% ইধার উধার হয়ে যায়, শুভেন্দু অধিকারীর হিসেবটা তো তৃণমূলও জানে, বারবার জানে, বারবার শুনেছে, শুনে কি আর তারা চুপচাপ বসে থাকে? এই 5-6% ইধার উধারটা তার মানে রুখতে আগ্রহী সব দল। আমাদের সঙ্গে কিছু মুসলিম আছে, ওরা ভোট দেয়, কিন্তু সংখ্যাটা অত্যন্ত কম, 1% ওরা। আমরা মুসলিম ভোটের আশা করি না, এদের ব্রেন ওয়াশ করে রেখেছে আমরা হিন্দুদের পার্টি। আমরা 39% ভোট পেয়েছি, হিন্দুদের ভোট 5-6%, হিন্দু বেশি ভোট দিয়ে দিলেই কাজ শেষ। এরপরে দোল আসছে, হোলি আসছে, দোল যাত্রারও অভিনন্দন থাকবে, হোলিরও অভিনন্দন থাকবে, কিন্তু সাথে সাথে মনে রাখবেন 31 বা 1 তারিখে রোজার মাসও শুরু হচ্ছে। সব কিছু যাতে শান্তিতে চলে, আমার সব কমিউনিটি, সব ধর্ম, সব বর্ণ, সমস্ত সম্প্রদায়, সবার কাছে এটা আমাদের আবেদন থাকবে। 2006 বিধানসভা ভোটে জেতার পর বুদ্ধদেব ভট্টাচার্য একবার বলে ফেলেছিলেন, আমরা 235, ওরা 30। শাসক বিরোধীর প্রাপ্ত আসনের ভিত্তিতে বলেছিলেন কথাটা। 2006-এ শাসক বিরোধীর ভোট পার্থক্য কতটা? ভোট শতাংশের পার্থক্য মাত্র 6%।
2011-তে কী হলো? সিপিএমের ভোট কমেছিল 7% আর তৃণমূলের ভোট বেড়েছিল 12%। মানে 5 থেকে 6% ভোট ইধার উধার হলে, মানে ভোট সুইং বলে যাকে আর কি, তাহলেই খেলাটা বদলে যাবে। শুভেন্দু অধিকারী ঐতিহাসিক পরিবর্তনের শরিক ছিলেন, তাই বারবার ওই ফর্মুলাতেই শান দিচ্ছেন। তবে ফর্মুলাটাতে একটু বদল হয়েছে, রদবদলের মরশুম তো, যে বদলটা আরও মজবুত হয়েছে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে। ধর্মীয় মেরুকরণটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, এফেক্টটা বোঝা যাচ্ছে, আপনারাও বুঝতে পারছেন। পথে ঘাটে বাজার হাটে মানুষজনের মধ্যে কথা বলুন, একটা ছাপ পড়েছে, বুঝতে পারবেন। আর এই ছাপ যাতে পড়ে, এটাই তো রাজনীতির উইশ লিস্ট। মানে কেউ চান ছাপটা পড়ুক, আর কেউ চান ছাপটা না পড়ুক। আবার কেউ চান ছাপটা পড়ুক, কিন্তু সেটা আমার মতো করে পড়ুক। রাজনীতিকদের চাওয়া তো ভ্যারাইটি শেষ নেই। দেখুন, 26-এর বিধানসভার আগে শুভেন্দু অধিকারীরা কিন্তু বিশেষ করে ওখানে বাংলাদেশে যা ঘটছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচারের যে কথাটা 4-5 থেকে শোনা যাচ্ছে, সেটার বদল ঘটুক, সেটা শুভেন্দু অধিকারীরা চাইবেন না। কারণ তার পরিপ্রেক্ষিতে এখানে যে এফেক্টটা হবে, সেটা তো তাদের পক্ষে যাবে, তারা সেটাই বিশ্বাস করেন। আর তৃণমূলও চাইবে না ঘাসফুল এই পরিস্থিতিতে দলীয় রদবদলের নামে বিরাট একটা ঝুঁকি নিয়ে গোটা ব্যাপারটা ত্বরান্বিত করুক। বুঝতে পারছেন? তার মানে রদবদলের নামে কতটা ঝুঁকি নেবে সেটা বেশ ভাবনা চিন্তার বিষয়। তবে তৃণমূল বা বিজেপি নয়, খুব একটা ঝুঁকি বা বদলের পথে তো হাঁটতে চাইছে না কোনো দলই, মানে সিপিআইএম। মানে এরা তো না হয় বর্তমান বাইনারিতে বিজেপি আর তৃণমূল, তারা দলের শাসক এবং বিরোধী এই দুটো তকমা নিয়ে বসে আছে। কিন্তু সিপিএম সংখ্যার বিচারে শূন্য, মানসিকতা ভাবনা চিন্তা এক রাস্তার পথিক। প্রকাশ কারাত থেকে মোহাম্মদ সেলিম বারবার সাম্প্রতিককালে নতুন প্রজন্মের কথা বলেছিলেন, বিশেষ করে এই 11-এ ক্ষমতা হারানোর পর থেকে। গত লোকসভা ভোটের আগে ব্রিগেডের সভার নাম কি ছিল? ইনসাফ সভা। মীনাক্ষী মুখোপাধ্যায়কে ক্যাপ্টেন হিসেবে প্রমোট করা হয়েছিল, আপনারা জানেন। মীনাক্ষী জানিয়েছিলেন এপ্রিলে ইনসাফ সভার থেকেও বড় সভা করবেন। বারবার ইনসাফ সভার কথাটা আসছে। আগে বামেরা ন্যায়ের দাবি জানাতো, এখন ইনসাফ। ন্যারেশনের বদলটা একটু খেয়াল করুন। এই সময়ের দাবি মেনে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের একটু বদলের চেষ্টা, ন্যায় থেকে ইনসাফ, সবই ভোটের অঙ্ক। কিন্তু ঝুঁকি, অঙ্ক যতই থাক, সেটা দেখা গেল না। ক্যালকুলেটিভ রিস্ক বলেও একটা ব্যাপার থাকে, ক্যালকুলেট করে ঝুঁকি নেওয়া, হিসেব নিকেশ করে, তাও খুব একটা নেই। মীনাক্ষীর পাশাপাশি সৃজন ভট্টাচার্য, ময়ূক বিশ্বাস, প্রতিকুর রহমান, যারা আগের থেকেই রাজ্য কমিটিতে ছিলেন, থাকলেন। কিন্তু এবারের কমিটিতে যুব ফ্রন্ট থেকে নতুন করে আর কাউকে আনা হলো না। রাজ্য কমিটিতে জায়গা হয়নি এসএফআই এর সম্পাদক বা সভাপতিরও, বরং প্রত্যাশা মতোই ক্লিন ইমেজ রক্ষায় সুশান্ত ঘোষকে বাদ দেওয়া হলো। কারণ সুশান্ত ঘোষ আবার একটু বেহিসেবি লোক তো, উল্টো পথের প্রতীক হয়ে যার মাঝে মধ্যে, সুরে সুর মেলে না। ঝুঁকি নিল না আলিমুদ্দিন, পরিষ্কার। মোহাম্মদ সেলিম প্রত্যাশা মতোই তাই রাজ্য সম্পাদক হয়ে গেলেন। এবার বাংলাদেশ পরিস্থিতিতে যে মেরুকরণ হয়েছে, সেটা তো অস্বীকার করার উপায় নেই কারণ। বাংলাদেশ ইস্যু সিলেবাস থেকে বাদ পড়ুক, এটাও কোনো পক্ষই চাইছে না। অথচ এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে আমাদের রাজ্যের রাজনীতিতে, মজার চমক ঠমক আসছে। সুতরাং এক জায়গায় আটকে থাকা যাচ্ছে না, বুঝলেন তো? বোর্ডম সেট করছে না যে সারাক্ষণ বাংলাদেশ, ওই ধর্মীয় মেরুকরণ, ওরকম নেই। মাঝে আরও বেশ কিছু রিলিফ আছে। ধরুন একটা রিলিফ আপনাদের যদি বলি, চমকে দেওয়ার মতো, ওই বামেদের সিপিআইএমের রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন শেখ হাসিনা। আজকের বাজারে যদি এটা দুম করে কেউ বলে দেয়, চমকে উঠবেন তো শিওর, চমকাবেন না। ইনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নন, জাস্ট
নামটা মিলে গেছে। ইনি আমাদের বাংলার সিপিআইএম নেত্রী। গতবারের মতো এবারও শেখ হাসিনা মুর্শিদাবাদ থেকে রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন। এটা জাস্ট চমক দেওয়ার জন্য। অনেক সিরিয়াস কথা হচ্ছে, তো তার মাঝখানে আপনাদের একটুখানি হাফ ছাড়ার সুযোগ দেওয়া আর কি। আর দ্বিতীয় চমকটা সেটা আবার ঠিক উল্টো। বাংলাদেশি হওয়ার কারণে শেষমেশ অপসারণ করা হলো মালদার পঞ্চায়েত প্রধানকে। তৃণমূলের জনপ্রতিনিধি ওপার থেকে এপার এসে নাকি বাবার নাম বদলে দিয়ে সব পরিচয়পত্র নকল করে দিব্যি গেড়ে বসেছিলেন, জানিয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি তুঙ্গে উঠেছিল। সেই লাভলি খাতুনকে অবশেষে প্রশাসন সরিয়ে দিল, মানে তৃণমূল সরালো, কোনো ঝুঁকি নিল না। নিরাপত্তার সেই অঙ্কটা, যে অঙ্কটা না মিললে অনেক কিছুরই পরিবর্তন হয়ে যেতে পারে, তৃণমূল কিন্তু সেই অঙ্কের ফর্মুলাতেই লাভলিকে টাটা বাই বাই করে দিল। দেখুন 26-এ বাংলায় বিধানসভা ভোট, এবার সেই ভোটে এই বাংলাদেশিরা ঢুকে ঢুকে পড়েছেন, অনুপ্রবেশ, এখানে পরিচয়পত্র করে ভোটার তালিকায় ঢুকে পড়ছেন, তাদের বসানো হচ্ছে বিভিন্ন জায়গায়। এ সমস্ত অভিযোগগুলো যে ডালপালা মেলবে এটা সবাই জানে। সুতরাং একদম বোনাফাইডভাবে যার প্রমাণ পাওয়া যাচ্ছে বাংলাদেশি বলে, তিনি কোথাও গিয়ে এখানে দলের একদম প্রশাসনিক পদে বসে আছেন, এটা তারা ঝুঁকির বিষয়। হাত ধুয়ে ফেলো, তাই হলো। এবার কেরলে শশী থারুর, তিনি নাকি কংগ্রেসের ওপর ক্ষুব্ধ, এবার তার জন্য বামেদের দিকে ঝুঁকেছেন কি না, এই নিয়ে বাংলার বাম নেতাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। কিন্তু সিপিআইএমের পার্টি খসড়ায় একটা প্রস্তাব দেওয়া হয়েছে, জানেন তো? মালায়ালাম মুখপত্রে লেখা হয়েছে, খসড়া প্রস্তাবে মোদি সরকারকে ফ্যাসিস্ট বলতে নারাজ সিপিআইএম। চমকে গেলেন তো? আবার একটা চমক। ওই পরপর কিছু চমক দিয়ে আপনাদের একটু নড়ে চড়ে বসার সুযোগ করে দিচ্ছি আর কি, ঝাঁকানি। আসলে কি জানেন তো, এমনিতে আপনারা এত বছর ধরে, যেটা কুণাল ঘোষ বারবার বলেন, এই 34 বছরের বাম শাসন, 34 বছরের বাম শাসন, মানে বলে বলে লোককে বিশ্বাস করাতে চান যে এরা এতদিন ক্ষমতায় ছিল। সে যাই হোক, হয়তো এটা বিশ্বাস করাতে চান যে এরা যদি থাকতে পারে আমরাও কেন পারবো না, সেটা পরের কথা। কিন্তু এই 34 বছরের বাম শাসনে আপনারা কি দেখেছেন? আমেরিকা হোক বা অন্য কোনো দেশ, বিশেষ করে পশ্চিমী দুনিয়ার দেশ, যাকে যখন পেরেছে বামেরা ফ্যাসিস্ট বলে দেগে দিয়েছে। বিরুদ্ধ মতাবলম্বীদের পেলেই ফ্যাসিস্ট বলে দেগে দেওয়াটা, এটা তখন স্টাইল ছিল। সেইখান থেকে বিজেপিকে ফ্যাসিস্ট বলতে নারাজ সিপিআইএম, চমক কি না? দেখুন, বাংলার মেরুকরণের অঙ্কে শূন্য পাওয়া বামেদের ক্ষেত্রে এটা বিড়ম্বনা না কৌশল, এটা আমরা কি করে বলবো? এটা বোধহয় একমাত্র বামেরাই জানে। নতুন কথা বলছি তো, বলে আপনার বলতে নারাজ কেন? আপনি বিদেশি ভাষায় বলছেন না? অবশ্যই বিজেপি, গোলওয়ালকার, হেডগেওয়ার, ওরা নাৎসি এবং ফাঁসিবাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং তারপরে তারা সেখান থেকে শিক্ষা নিয়ে তারা গড়ে তুলছে। তারপরে যেরকম জেনোফোবিয়া করে সেটা করছে, যেরকম তারা এখানে বাংলাদেশ বিদ্বেষ করছে, ওখানে যেরকম ইহুদি বিদ্বেষ ছিল, এখানে যেরকম সংখ্যালঘু বিদ্বেষ করছে, সেগুলো করে। এগুলো সব চরিত্র, এবং তারপরে সে আক্রমণ করে উঠছে। তাহলে এটাকে আমরা বলছি নয়া ফাঁসিবাদী চরিত্র। অসুবিধা কী আছে? আমরা 6 থেকে 37-38% হয়েছি, 6% থেকে 37-38% হয়েছি লড়াই, আন্দোলন, সংগ্রাম তৃণমূলের বিরুদ্ধে করে। আর সিপিএম 38-40% থেকে 5-6% পৌঁছে গেছে শুধুমাত্র একটি ভ্রান্ত মতবাদকে আঁকড়ে ধরে থেকে। একদিকে নরেন্দ্র মোদী আর অন্যদিকে আমরা যারা আছি তারা জানি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে, এই রাজনীতি নিয়েই আমরা ব্যস্ত আছি। ফলিত বাম রাজনীতির কোনো প্রভাব এবং মূল্যায়ন করার সময় আমাদের নেই। সিপিএম একটা সম্পূর্ণ দ্বিচারী পার্টি এবং ওটা বিজেপির বি টিম। সেই কারণে পার্টি কংগ্রেসের খসড়ায় নরেন্দ্র মোদীর সরকারকে বা নরেন্দ্র মোদীর এই সিস্টেমকে ফ্যাসিস্ট বলতে চাইল না সিপিএম। বাবা যায় বিজেপির প্রশ্নে সিপিএম সফট লাইনার। আর মুশকিল হচ্ছে এই বামেদের, মানে সিপিআইএম এর সর্বভারতীয় ক্ষেত্র বা কেরল ঠেরালে যা হয়,
তাতে নর্মালি বাংলার সিপিআইএমের লোকজন একটু বিপাকেই পড়ে, হয়তো সেই জন্যই ওই মান রক্ষার জন্য। ফ্যাসিস্ট বলেননি তো কী হয়েছে, নয়া ফ্যাসিবাদ তো বলা হয়েছে, এরকম একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন মোহাম্মদ সেলিম। কিন্তু ভেবে দেখুন তো, সিপিআইএম বিজেপিকে ফ্যাসিস্ট বললো কি বললো না, তাতে কি এসে যায়? আসে যায় এরা যে ভোটে প্রভাব পড়তে পারে, আলবাত পারে। আগে সহজভাবে ইতিহাসটা বলি, তারপর আপনাদের কাছে এই গোটা বিষয়টা সহজ সরলভাবে একটু আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সাম্রাজ্যবাদী ব্রিটিশ আর পুঁজিবাদী আমেরিকার সঙ্গে জোট হয়েছিল সমাজতান্ত্রিক সাম্যবাদী রাশিয়ার। চার্চিল, রুজভেল্ট, স্তালিন মাল্টা আর তেহরানে মিটিংও করেছিলেন। কেন করেছিলেন? কারণ সামনে ছিল ফ্যাসিস্ট শক্তি হিটলার আর মুসোলিনি। তার মানে ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করতে যে কোনো শক্তির সঙ্গে হাত মেলাতে পারে বামেরা, কমিউনিস্টরা। এবার বিজেপিকে ফ্যাসিস্ট আখ্যা দিলে কী হবে? তাহলে তো এ রাজ্যে সরাসরি তৃণমূলের সঙ্গে কেন হাত মেলাচ্ছে না, এরকমও কেউ কেউ প্রশ্ন তুলতে পারে। আবার এটাও হয়ে যেতে পারে যে তার ফলে সরাসরি তৃণমূলের সাথে হাত মেলানোর ক্ষেত্রে কোনো তত্ত্বগত বাধা থাকবে না, তাই তো? ইন্ডিয়া উইককে তো সিপিআইএম তৃণমূল দুপক্ষই রয়েছে, যদিও মুখ দেখাতে গিয়ে বন্ধ, কিন্তু তারপরেও এখানটাতেই মজাটা। ফলে ফ্যাসিস্ট যদি ওখানে না থাকে, তাহলে তো তার বিপক্ষে একজোট হওয়ার কোনো প্রয়োজন নেই, সম্ভাবনাও নেই। দেখুন, ইন্ডিয়া ঐক্যটা যখন হয়েছিল তখন সীতারাম ইয়েচুরি বেঁচে ছিলেন, এখন প্রকাশ কারাত দল সামলাচ্ছেন। সিপিআইএম কেরল লাইনে ফিরে যাবে, এটাই তো স্বাভাবিক। 2004 সালে ইউপিএ জোটে বাইরের থেকে সমর্থন ছিল সিপিআইএমের, তখন সীতারাম ইয়েচুরির ভূমিকাটা পালন করেছিলেন জ্যোতি বসু আর হরকিষেণ সিং সুরজিৎ। হরকিষেণ মারা যাওয়ার পর প্রকাশ কারাট সাধারণ সম্পাদক হন। আর সিপিআইএম তারা নিউ ডিল ইস্যুতে সমর্থন প্রত্যাহার করে কংগ্রেস আর বিজেপির সঙ্গে সমদূরত্বের রাস্তায় হাঁটে। আর সীতারাম যখন তিনি ফিরলেন, তিনি সিপিআইএমকে আবার জাতীয় বিরোধী ঐক্যে নিয়ে গেলেন। তার মৃত্যুর পর আবার প্রকাশ কারাট আর সিপিএমও যথারীতি সমদূরত্বের অবস্থানে। তার মানে বাংলায় সিপিআইএমের বামফ্রন্টের বাইরে বন্ধু খোঁজার উপায় কিন্তু তাত্ত্বিকভাবে বন্ধ হয়ে গেল। এইটাই হচ্ছে আসল কথা। কিন্তু বামপন্থী ভোটাররা যদি সিপিএমের বাইরে বন্ধু খোঁজেন, তখন সিপিএমের যে কয়েক শতাংশ রয়েছে সেটা বিজেপিতে চলে গেলেই তো অনেক আসনে কেল্লাফতে। তার উপর কুম্ভের হিসেব করছেন শুভেন্দু অধিকারী। 2.5 কোটি বাঙালি নাকি কুম্ভ স্নান করে ফেলেছেন, হয়তো তাই কুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব, বাংলার বিধানসভায় দাঁড়িয়ে মমতা যে মন্তব্যটা করেছিলেন তার জবাব, সেটা তো উত্তরপ্রদেশের বিধানসভায় দাঁড়িয়ে দিয়েছেন যোগী আদিত্যনাথ। একটা কবিতা পড়ার ছলে শুনিয়ে দিয়েছেন, কুম্ভে যারা যা চেয়েছে তারা তাই পেয়েছে, শকুন যারা লাশ পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে এই খোঁচাটা গেছে কি না সেটা জানা নেই, কিন্তু মুখ্যমন্ত্রীও কৌশলে খোঁচা দিয়েছেন। জানতে চেয়েছেন মহাকুম্ভ বলে আদৌ কিছু হয় কি না। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। किसी ने सच कहा कि महाकुंभ में जिसने जो तलाशा उसको वह मिला, गिद्धों को केवल लाश मिली, सुअरों को गंदगी मिली। যোগী সাহেব আমাকে যতই গালাগালি দিন তাতে আমার ফোসকা পড়বে না। অ্যাজ এ চিফ মিনিস্টার আমার নিশ্চয়ই শ্রদ্ধা আছে। আমি যারা কুম্ভে স্নান করছি আমি কিচ্ছু বলবো না, তাদের প্রতি আমার সম্মান আছে। আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি। ভাই, কে কোথায় যাবে, কোথায় স্নান করবে, কোথায় খাবে, কোথায় কি করবে সেটা তার নিজস্ব ব্যাপার। ধর্ম যার যার আপনার। भक्तों को भगवान मिले, मतलब सबने अपने स्वभाव और चरित्र के अनुसार चीजों को देखा है। আমরা যতদূর জানি পুণ্য স্নান যেটা হয় প্রতিবার গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি, সংক্রান্তিতে হয়।
এবং নিয়মকানুন মেনেই হয়। তাই 144 বছর পরে আবার কুম্ভ হবে বা 144 বছর আগে এটা হয়েছে, আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে। যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি, সঠিক তথ্যটা কি। দেখুন, কুম্ভে নাকি এখন পর্যন্ত মানে ভারতবাসীদের মধ্যে প্রায় 62 কোটি ডুব মেরে দিয়েছে। মানে এক্ষেত্রে ডুব মারা মানে অন্য কিছু ভাববেন না আর কি, তারা স্নান করেছেন আর কি। ভেবে দেখুন, 62 কোটি, এর হাফও যদি বিজেপিকে ভোট দেয় তাহলেই তো হয়ে গেল আর কি এর পরের বার। কিন্তু সে তো পরের কথা। বিষয়টা হচ্ছে যে এগুলোর সঙ্গে না পাপ পুণ্য অর্থাৎ কোথাও গিয়ে একটা রেজাল্টের ব্যাপার জড়িয়ে রয়েছে। ভোটের রেজাল্টের ক্ষেত্রেও তো রেজাল্ট ব্যাপারটা রয়েছে, তাই না? তাই কুম্ভটা এখন রাজনীতিরও রেজাল্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবাই নিজের নিজের রেজাল্টের ক্ষেত্রে এই কুম্ভের এফেক্টটাকে বিচার করার চেষ্টা করছেন। আর এই সমস্ত দেখে স্বামী লোকেশ্বরানন্দজির একটা কথা মনে পড়ে যাচ্ছে, জানেন তো? পাপ পুণ্য বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন, কর্মই পাপ কর্মই পুণ্য। এটা কি রাজনীতির ক্ষেত্রে খাটে?